ট্রাম্পের যে জায়গায় এসে দাঁড়াইছে তার আর কি করার আছে? সে তো প্রথমেই ধরে নিয়েছিল মাত্র কয়েকদিনের অভিযানে হয়তো ইরানকে কাট করে দিতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যে রাজনৈতিক স্থিতিশীলতা সেটা যদি কভার করতে পারে এবং ইসরায়েল যদি কভার করতে পারে তার রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনসমর্থন যদি তাদের পক্ষে থাকে, তাহলে এই যুদ্ধ কিন্তু চলমান থাকতো। ট্রুথ সোশ্যালে ইদানিংকালে ট্রাম্প যা দিচ্ছেন বেশিরভাগই মিথ্যা তথ্য। মানে তিনি দাবি করছেন হরমুজ প্রণালী ইরানের সাথে আয়াতুল্লাহর সাথে বসে আমরা দুজন মিলে চালাবো। ইরান যেখান থেকে স্পষ্ট করে বলছে এটা তাদের কৌশল। অনেকে বলছেন ট্রাম্প এই মিথ্যার আশ্রয়টা নিয়েছেন নিজের দেশে তেলের বিক্রিটা বাড়াতে এবং তেলের দামটা কমাতে। এটা একটা কৌশল। এত মিথ্যা কেন বলেন উনি? এখন ট্রাম্পের যে জায়গায় এসে দাঁড়াইছে তার আর কি করার আছে? সে তো প্রথমেই ধরে নিয়েছিল মাত্র কয়েকদিনের অভিযানে হয়তো ইরানকে কাট করে দিতে পারবে, কিন্তু সেই জায়গায় দেখা গেল যে ইরান তো কাট তো হয়নি, বরং আমেরিকার মতো একেবারে সামরিক দিক থেকে তারপরে অর্থনৈতিক দিক থেকে একেবারে শীর্ষ পর্যায়ের একটি দেশ, যা সারা পৃথিবীকে এখন নাড়িয়ে দিচ্ছে, মানে সাম্রাজ্যবাদী শক্তিটা। এবং তার সঙ্গে যুক্ত আছে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ওই জায়গাটাতে ইসরায়েলের উপরে বেশি নির্ভর করে। আর এই আমেরিকার ট্রাম্প কিন্তু একটা যে মাথা গরম এবং কখন কি বলে কি করে এই ব্যাপারটা নিয়ে কিন্তু মানুষের খুবই সন্দেহ সংশয় আছে যে এই লোকটা কি করে ফেলতে পারে। ভেনেজুয়েলাকে একেবারে কাবু করার জন্য সেখানকার প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে আসলো, যেটা একেবারে মানে এই সময় এসে আমরা আগে দেখছি 80-র দশকে হয়েছে, নড়িয়াকে ধরে নিয়ে গেছিল। তারপরে এরপরে 2003-4 আমরা দেখছি বুশ জুনিয়র ইরাকে ঢুকে সাদ্দাম, তারপরে ওদিকে লিবিয়ায় ঢুকে গাদ্দাফি, অনেককেই ধরে ধরে নিয়ে একেবারে টোটালি মেরে ফেলছে। তো তাদেরকে যেভাবে মারছে এবং তাদের এই অভিযানগুলো সাকসেসফুল হয়েছিল, এবারও ট্রাম্প মনে করেছিল যে আমাদের ওই কৌশলগুলো মনে হয় কাজে লাগবে। কিন্তু এখানে ইরানি গার্ড রেভলিউশনারি যে কোর, এদের সদস্যরা একে অপরের সঙ্গে এমনভাবে তাদের তথ্যগুলো আদান প্রদান করে রাখে যে একজনকে তারা এই পর্যন্ত টপ ব্রাশ যে নেতাদেরকে মেরে ফেলছে, কিন্তু আমেরিকা তারপরও তাদের কোনো শক্তিকে সামান্যতম ক্ষয় করতে পারে নাই, বরং কম খরচ করে ইরান যেভাবে আমেরিকার বিশাল বাহিনীকে ক্ষতি করতে পারেনি, আমরা এটা আসলে কিভাবে বলছি? কারণ আমার হাতে যে 7জন 8 জনের তালিকা আছে, আচ্ছা 8 জনের তালিকা হইতে পারে, 8 জনের তালিকা এরা তো ওইভাবেই গড়ে তুলেছে তাদেরকে। মানে এরা আমরা বলি না যেমন সমাজতান্ত্রিক দেশগুলোতেও যেমন নিজেদের মধ্যে তাদের এখানে একক কোনো নেতৃত্বকে আমরা ওইভাবে সামনে নিয়ে আসতে পারি না, কালেকটিভ তাদের একটা লিডারশিপ সবসময় কাজ করে। আর কালেকটিভ কি বলবো, তারা তো সেই 1979 সাল থেকেই এক ধরনের প্র্যাকটিসের মধ্য দিয়েই তারা এগিয়ে আসছে। তাদের কত ধরনের কত লেয়ারে তাদের মানে মানুষগুলো বসে আছে। তারা তো এই সময়ে তেল রপ্তানি করেছে, আর সামরিক দিক থেকে তারা সমৃদ্ধ হওয়ার চেষ্টা করেছে, বিদ্যায় জ্ঞানে সব দিক থেকেই, প্রযুক্তিতে। এই কারণে তারা কম খরচে এই কাজগুলো করতে পেরেছে এবং তাদের এই রিসার্চ সেল যে সমৃদ্ধ এবং তারা কাজগুলো করতে পারছে সঠিকভাবে, সেটার প্রমাণ তো আমরা এই কয়দিনের মানে কি বলবো, এটা যুদ্ধ না, পাল্টা হামলা করার একটা সুযোগ পেয়েছে। আমি আসলে এবার আমাদের অনলাইনে থাকা অতিথিদের কাছে যাই, সবাই অভিজ্ঞ। আমি শুরুটা করতে চাই অধ্যাপক আক্কাস আহমেদ আপনাকে দিয়ে। আপনি আসলে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে দেয়া স্ট্যাটাসের অর্থটা কি বুঝলেন? প্রথমত, তিনি কি কৌশলগত সিদ্ধান্তের কারণে মিথ্যাচারটা করলেন যে ইরানের সঙ্গে নেগোসিয়েশন হয়েছে, নাকি সত্যিই নেগোসিয়েশন হয়েছে সেটা আসলে নিজে প্রকাশ করলেন? অনেকে বলছেন ইরান আসলে মনে মনে চাইছিল মানে এরকম একটা কিছু হোক, এবং ডোনাল্ড ট্রাম্পও আসলে তেমনটা দিয়ে পথটাকে একটু সুগম করার চেষ্টা করছিলেন, নাকি পুরোটাই মিথ্যাচার? কি বলবেন? ধন্যবাদ। আসলে দেখুন, আসলে মধ্যপ্রাচ্য হচ্ছে যে আমরা সবাই জানি এটা পৃথিবীর মোট তেল সম্পদের 50% হচ্ছে যে মধ্যপ্রাচ্যে, জিসিসি গালফ কোঅপারেশন কাউন্সিলের এই যে 5-6টা দেশের মধ্যে, এবং পৃথিবীর মোট গ্যাস সম্পদের 40% হচ্ছে মিডল ইস্টের মধ্যে। এবং সেই মিডল ইস্টই কিন্তু পুরো পৃথিবীর অর্ধেক খনিজ সম্পদের মালিক হচ্ছে এই 5-6টা দেশ গালফ কাউন্সিলের। তো আবার মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনীতি সেটা হচ্ছে পেট্রো ডলার সিস্টেম ইকোনমি।
অর্থাৎ এটা হচ্ছে কি, আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে বিশেষ করে 70-এর দশক, 1970 সাল, 73 সাল এবং 74 সাল, এই 3 বছরে কিন্তু 3টা চুক্তি হয়েছে। বিশেষ করে 1974 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের একটি চুক্তি হয়। সেই চুক্তির আওতায় সৌদি আরব যে তেল রপ্তানি করবে সেগুলো কিন্তু ডলারেই বিক্রি করবেন। তো আচ্ছা, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যে ডলারে তেল বিক্রি করবেন, সেই দেশগুলো কিন্তু ডলার সংগ্রহ করতে হয়েছে এবং এখনো কিন্তু ডলার সংগ্রহ করতে হয়। তো সেই আচ্ছা। ডলার কিন্তু আবার চুক্তির মধ্যে উল্লেখ আছে যে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগ করতে হবে। এবং সেই ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় যে একটি দ্বিমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা, যেটা আমরা বাইপোলার সিস্টেম বলি, অর্থাৎ ক্ষমতা, বিশ্ব রাজনীতির ক্ষমতার কেন্দ্রবিন্দু দুটি শক্তির হাতে বিভক্ত ছিল। একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী বিশ্ব, আরেকটা ছিল রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক বিশ্ব। পরবর্তী সময়ে এই পেট্রো ডলার বেসড যে ইকোনমি, সেটা এমন ভাবে তাদের পার ক্যাপিটা ইকোনমিকে গ্রো করে এবং তাদের যে এই যে ট্রিলিয়ন ডলার তাদের অর্থনীতিতে যুক্ত হতে, জিডিপিতে যুক্ত হতে থাকে। পরবর্তীতে তারা এমন একটি কলা কৌশল, যেটার মাধ্যমে গ্লাসনস্ট, পেরেস্তেরিকা, ব্যাপক পুনর্সংস্করণের মাধ্যমে রাশিয়াকে পরাস্ত করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র 90-এর দশকের পরবর্তী সময়ে একক পরাশক্তি হিসেবে বিশ্ব রাজনীতিতে আবির্ভূত হয় এবং এটাকে বর্তমান বিশ্ব ব্যবস্থায় বলে যে একমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা। এখন যে প্রশ্নটা আপনি করেছেন সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট এই যে ঘোষণাটা দিলেন, সেটার মূল কারণ হচ্ছে কি, আপনি দেখেন যদি 50% তেল যদি রপ্তানি বন্ধ হয় এবং বিশ্ব বাজারে সরবরাহ যদি বন্ধ হয়, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তেলের দাম বেড়ে গেছে, ইউরোপের তেলের দাম বেড়ে গেছে এবং একটা গ্লোবাল রিসেশন, মানে একটা বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র সামাল দিতে পারবে না, ইউরোপিয়ান ইউনিয়ন সামাল দিতে পারবে না। এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে যদি আরো ফার্দার যদি এসকেলেশন হয়, তখন মধ্যপ্রাচ্যের যে এই যে ওয়াটার পিউরিফিকেশন প্লান্টেশন, পানি বিশুদ্ধকরণ যে প্রকল্পগুলো, সেগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং সেই কারণে সেখানে দুর্ভিক্ষ হবে। সেই দুর্ভিক্ষটা ঠেকানোর মতো সক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের নেই, ইসরায়েলে নেই। সেই জন্য এইরকম একটি গ্লোবাল রিসেশন এবং ইউরোপ মারাত্মকভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট আমি হবে। যদি এই জায়গাটায় একটা, সেজন্য হ্যাঁ, আমি যদি অধ্যাপক আকাশ আহমেদ, আমি যদি এই জায়গায় একটা মানে বটম লাইনে এভাবে আমি যদি বলি, তাহলে ভুল হবে কিনা যে আসলে অর্থনৈতিক বিপর্যয় সামাল দেওয়ার জন্যই ডোনাল্ড ট্রাম্প আসলে এই মিথ্যাটা বলেছেন? এটা মিথ্যাও হতে পারে, এটা সত্যও হতে পারে। আমি এখানে একটা কথা ক্লিয়ার করি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের ইসরায়েল মিত্ররা, তারা যদি এই যুদ্ধটাকে সামাল দেওয়ার মতো তারা অর্থনৈতিক পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ করতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যে রাজনৈতিক স্থিতিশীলতা সেটা যদি কভার করতে পারে এবং ইসরায়েল যদি কভার করতে পারে, তার রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনসমর্থন যদি তাদের পক্ষে থাকে, তাহলে এই যুদ্ধ কিন্তু চলমান থাকতো যতক্ষণ পর্যন্ত চালানো যায়। কিন্তু এখন অর্থনৈতিক বিপর্যয়টা এমন একটা পরিস্থিতিতে চলে গেছে যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে নেই, এটা তার নাগালের মধ্যে নেই, ইসরায়েলের নাগালের মধ্যে নেই, ইউরোপের নাগালের মধ্যে নেই। ফলে তারা এই জন্য সাময়িক কৌশল হিসেবে এটা হতে পারে, সেটা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য হতে পারে, অথবা স্থায়ীভাবে। আমার আসলে জানতে চাওয়াটা ছিল আসলে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে কিনা যুক্তরাষ্ট্রের, এটা আপনি অন্তত কি মনে করছেন আসলে? এটা যদি এক লাইনে বলেন তাহলে আমি অন্য আলাপে যেতে পারবো। এটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মূলত এই যুদ্ধটা বন্ধ করার জন্য বেশি আগ্রহী, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে এই যুদ্ধের ব্যয়ভার বহন করা। এবং আরেকটা কথা আমি এখানে বলি, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে যে নিরাপত্তা দেওয়া, তাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার যে নিরাপত্তা, যার বিনিময়ে হচ্ছে কি তারা ডলারের মাধ্যমে তেল রপ্তানি করবেন, সেটা একটা চুক্তি। তাদের এই যে আরব রাষ্ট্রগুলোর যে রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি সেখানে। এখন যেহেতু সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতি এবং তাদের প্রতিপত্তি যখন কমে যাচ্ছে এবং আরব রাষ্ট্রগুলোর কাছে তাদের জনপ্রিয়তা যেহেতু কমে যাচ্ছে, সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে সাময়িকভাবে এটা বন্ধ করা দরকার এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে এটা পরবর্তীতে তাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং কি ধরনের পদক্ষেপ নিলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জাতীয় স্বার্থের অনুকূল হবে, সেই বিবেচনায় তারা পরবর্তী পদক্ষেপ নিবে বলে আমি মনে করি। আকাশ সাহেব, এক মিনিট, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকে যদি আমেরিকা এখান থেকে রিট্রিট করে বা এই যে যুদ্ধ বিরতির একটা পর্যায়ে চলে যেতে চায়, তাহলে শতভাগ পরাজয় কিন্তু আমেরিকার হবে। তাহলে তার যে শৌর্য, বীর্য, তার যে নেতৃত্ব, সেই নেতৃত্ব তো একেবারে ধসে পড়বে। এই পরাজয়টা কি তারা মানবে কিনা? 1 মিনিটের মধ্যে। জি, 1 মিনিট।
এটা হচ্ছে পরাজয়টা তো অলরেডি তারা মেনেই নিয়েছে। এখন দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু এই যে শান্তি চুক্তি বা যুদ্ধবিরতির প্রস্তাবটা এসছে, এটা কিন্তু ইরান থেকে আসেনি এবং ইরান এটা চাইওনি। এবং ইরান তারা কিন্তু কখনো পরাজয় স্বীকার করেনি, মার্কিন যুক্তরাষ্ট্র এটা করেছে। এবং আমি এখানে একটি কথা বলে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু প্রচুর পরিমাণ মিথ্যাচার করে এবং সেই মিথ্যাচারের অংশ হিসেবে তারা সেটা করেছে। হয়তোবা এটা হতে পারে, যোগাযোগ থাকতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে যোগাযোগ থাকতে পারে, সেখানে তুরস্ক এবং পাকিস্তান এবং অন্য আরেকটি দেশ খবরটা আছে। আব্বাস আরাকচির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল গালফ কান্ট্রির অনেক দেশ থেকে, এবং আরাকচি প্রত্যেকে একটা বার্তাই দিয়েছেন যে যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র, আপনারা তাদের সঙ্গে কথা বলেন, আমাদের সঙ্গে না।